আচ্ছা এখন দেখো এখানে আমরা এখন ইন্টিগ্রেট করব 1/y² কে যেহেতু ডিরেক্টলি ইন্টিগ্রেট করা যায় না, আমি কিন্তু 1/y² কে উপরে নিয়ে আসলাম, y⁻² হলো। এই ইন্টিগ্রেশন তো আমরা সবাই জানি, ফর্মুলা কি y⁻² dy। x কে dx এর সাথে ইন্টিগ্রেশন করার যে ফর্মুলা হবে, y কে dy এর সাপেক্ষে ইন্টিগ্রেট করারও কিন্তু সেম ফর্মুলা হবে। এখানে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। এই যে এই ফর্মুলা দেখো, x এর পাওয়ারকে যদি তুমি ইন্টিগ্রেট করো x এর সাপেক্ষে, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হয়, সেই যোগফলটা দিয়ে ভাগ হয়, তাই না? তাহলে এখানে x এর পরিবর্তে যদি y থাকে আর dy হয়, তাহলে আমরা সেম ভাবে করব। এখন y⁻³ এর ইন্টিগ্রেশন এবার বলো কি হবে? মাইনাস -2 + ইনভার্স 1 y ইনভার্স ম্যাম, y ইনভার্স y⁻1 হবে, আর নিচে -1 দিয়ে ভাগ। -1 জি সেই মাইনাসটা নিচে যে -1 আছে, সেই মাইনাসটা আর বাইরের মাইনাসটা মিলে প্লাস হয়ে গেল, আর y⁻1 কে আমরা লিখতে পারি 1/y। কেউ যদি একটু উইক হও, সে এখানে আরেকটা স্টেপ লিখতে পারো y⁻1 ডিভাইডেড বাই -1, তাহলে এই জিনিসটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে cos mx এর যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি এখানে লিখেছি, cos mx এর ফর্মুলা। তো ইন্টিগ্রেশন অফ sin mx এর ক্ষেত্রে হয় -cos mt বাই mx, হলে mx লিখবো বাই m। আর যদি এটা sin না হয়ে cos হয়, তাহলে কি হবে? এইটুকু ধরো cos আছে, তাহলে ম্যাম cos এর জায়গায় sin হয়ে যাবে। cos এর জায়গায় sin হবে। আচ্ছা মাইনাসটা কি থাকবে সেক্ষেত্রে? না ম্যাম এই মাইনাসটা, cos এর ইন্টিগ্রেশনে কিন্তু আর মাইনাসটা আসে না। আমি এখানে সাইনটা দিয়ে দিলাম আর এই মাইনাসটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছ যে এটার ইন্টিগ্রেশন করে কিন্তু আমি sin 2t, m এর জায়গায় 2 আছে, ডিভাইডেড বাই 2 করেছি। এই আর প্লাস সি একটা তো বসাবোই, এটা একেবারে ম্যান্ডেটরি, সো আমি প্লাস সিটা বসিয়ে দিলাম। আমার কিন্তু আনসারটা এখানে শেষ হয়ে গেল। আমি এই জিনিসটাকে, এই যে লেখাটা আছে, এই লেখাটাকে এইটুকুকে বলবো, এইটুকুকে রিরাইট করেছি 1/y ইকুয়াল টু হাফ sin 2t। এই যে হাফটা আছে, সেই হাফটা দিয়ে আমি বোথ সাইডকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। 2 দিয়ে গুণ করলে এটা 2/y হয়, আর এখানে কিন্তু 2c আসে, এই যে 2c লিখলাম। 2c কে কিন্তু আমরা c ও লিখতে পারি, অনলি c, সেটা কোনো কিছু ম্যাটার করে না, বাট 2c ফর্মে রাখলেও কোনো অসুবিধা নেই। সো এই লাইন থেকে আমি এই লাইনটুকু লিখেছি, এটাতে কারো কনফিউশন থাকার কথা না। ম্যাম ঠিক আছে? 2/y লাইনটা একটু আবার বোঝালে ভালো হয়। কোনটা? ম্যাম 2/y 2/y। আচ্ছা এখানে আমি এখান থেকে নিই কমনটা, লাইনটা এই আমাদের এটা ছিল 1/y, এখানে ছিল একটা হাফ। আমি আগের লাইনটা এই পাশে এসে লিখলাম আর কি, একই জিনিসই রিরাইট করছি। এই আর এখানে ছিল 2। এখন যদি তুমি বোথ সাইডকে 2 দিয়ে গুণ করো, বোথ সাইডকে 2 দিয়ে গুণ করা যায়? ইয়েস ম্যাম। তো আমি বোথ সাইডকে 2 দিয়ে গুণ করছি, এখানে একটা 2 দিলাম। আমি সেম 2 দিয়ে গুণ করছি, এটা বোঝানোর জন্য কিন্তু আমি একটা কালার ইউজ করলাম। আমি জাস্ট বোঝালাম যে বোথ সাইডকে আমি এই 2 দিয়ে গুণ করেছি। গুণের ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা টার্মকে গুণ করব, প্রত্যেকটা টার্ম আলাদা হয় যোগ বিয়োগের মাধ্যমে। আমি কিন্তু 3টা টার্ম আছে, বোথ সাইডে 3টা টার্মকে গুণ করেছি। বোঝা গেছে জেরিন? তাহলে এটা তো 2/y থাকলো, আর এই 2/2টা ক্যান্সেল হয়ে গেল। জি এখন ঠিক আছে এটা? জি ম্যাম তো এই লাইনটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমি y ইকুয়াল টু লিখতে চাই, কারণ আমি আগের দিনই বলেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে y এর মানকে বোঝায়। তো আমি এই লাইন থেকে y ইকুয়াল টু কি লিখতে পারি? এই লাইন থেকে
যদি আমি y ইকুয়াল টু লিখতে চাই তাহলে আমি কি করতে পারি, y টাকে ডানে পাঠিয়ে দিতে পারি আর ডানেরটাকে বামে দিয়ে দিতে পারি। এটা করা যায় কিনা? জি ম্যাম, করা যায়। এই যে আমি এই কাজটাই করলাম এখানে, এই যে y টা আছে সেই y টাকে আমি ডানে পাঠিয়ে দিলাম। এই ডানে বামে তো আমি বামে এটাকে কনসিডার করতেই পারি, পারি না? জি এই y টাকে তাহলে আমি বামে কনসিডার করলাম আর ডানে এটা আছে। এখন এই যে এটা আছে এটা তো t এর ফাংশন, এখানে ভেরিয়েবল কে t, জি তাহলে এটা হলো y এর নিকনেম আর এটা হলো y এর ফুল নেম। আমি বলে দিলাম y টা t এর ফাংশন। এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, এখানে শুধু y টা কার ফাংশন সেটা দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে না, না দেখা গেলেও এখান থেকে আমরা বলতে পারি এটা t এর ফাংশন। তাহলে কোশ্চেন হতে পারে যে এটা লেখার প্রয়োজনটা কি। আমাকে এখন যদি ধরো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে দেয় শুধু এইটুকু, অনলি দিস পার্ট, তাহলে আমি বলবো তুমি এখানেই आंसर ডিক্লেয়ার করবে। ঠিক আছে, কোনো টু দিয়েও গুণের দরকার নাই, এখানেই आंसर ডিক্লেয়ার করে দিবে যদি তোমাকে শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে বলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার টাইপটা কি, টাইপটা হলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, যেটাকে আমি গতদিন বলেছি যে আমরা আইভিপি এর নামেও চিনি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে হচ্ছে প্রবলেমটা সলভ করতে গিয়ে ইনিশিয়ালি কিছু কন্ডিশন ধরা হয়েছে, সেই কন্ডিশন হলো y0 ইকুয়াল টু 1। y0 ইকুয়াল টু 1 কথাটার মানে হলো t এর মান যখন 0, y এর মান তখন 1 হলে এর সলিউশন কি হবে। কোশ্চেনটা হচ্ছে শুধু এর সলিউশন না, কোশ্চেন হচ্ছে এই সলিউশনে t এর মান 0 বসালে এবং y এর মান 1 হলে কি হবে। তো আমি যদি এখানে সলিউশনটাকে ডিক্লেয়ার করি c আছে, এটা একটা জেনারেল সলিউশন পাবো। এখন যখন আমাকে শর্ত দিয়েছে y not equal to 1, y not equal to 1 means when t equal to 0, y equal to 1, যখন এই কন্ডিশনটা দিয়েছে তখন কিন্তু আমার এই ফর্মে লিখলে সুবিধা হয়, কারণ y equal to কি পাচ্ছি সেটা হলে আমি t এর মান 0 বসাবো, y এর তখন y not আসবে, সেখান থেকে আমি মানটা বসাবো। তো সেই কারণেই জাস্ট আমি এই ফর্মটা নিয়ে আসলাম। এবার এই ফর্মে আমি t এর মানটা 0 বসাবো, এখানে t এর মান 0 বসালাম, দেখো এখানে t এর মান 0 বসিয়েছে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। এখন আমরা বলেছি t এর মান যখন 0 হবে আমরা y নট পাবো, সেই y নট এর মান 1 ধরতে হবে, সো এই y নট এর মান 1 লেখা হয়েছে। তার মানে আমরা পেলাম 1 ইকুয়াল টু sin 0 এর মান আমরা সবাই জানি 0, 2/2c, দ্যাট মিন্স 2 2 ক্যান্সেল হয়ে গেল, c ইকুয়াল টু আমরা 1 পেলাম। তাহলে আসল কথা যেটা দাঁড়ালো, আমরা যে জেনারেল সলিউশনটা পেয়েছি সেখানে ইনিশিয়াল ভ্যালুর মাধ্যমে c এর একটা ফিক্স মান পাওয়া যায়, তাতে করে আমরা কিন্তু একটা পার্টিকুলার সলিউশন পাই। c এর মানটা যখন আমি 1 বসিয়ে দিলাম, এখানে c এর মানটা আমি 1 বসিয়ে দিলাম, 2c এর জায়গায় 2 হয়ে গেল, এই যে সলিউশনটা পেলাম এই সলিউশনটা হলো পার্টিকুলার সলিউশন। আমি এখানে যেন তোমাদের মনে থাকে এই সলিউশনের টাইপটা কি সেজন্য আমি লিখে দিচ্ছি, আমি তোমাদের জন্য যে পিডিএফ তৈরি করেছি এখান থেকে সেখানে কিন্তু এটা লেখা নেই, তো তোমরা চাইলে এই অংশটা লিখে নিতে পারো, which is a particular solution. of the given differential equation. এই সলিউশনের ধরনটা হলো পার্টিকুলার সলিউশন। আর আমি যদি সি সম্বলিত যে অংশটা আছে সেখানে যদি আমি সলিউশন ডিক্লেয়ার করতে চাই তাহলে কিন্তু আমি এখানেই ডিক্লেয়ার করতে পারি। এই ক্ষেত্রে আমি এটাকে পার্টিকুলার না বলে বলবো জেনারেল সলিউশন। জেনারেল মানে এখানে কিন্তু অনেকগুলো সলিউশন আছে। General solution of the given differential equation. এই ঠিক আছে,
তাহলে জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশনের মধ্যে যে ক্লাসিফিকেশন আছে বা যে ডিফারেন্সটা আছে, বলবো ক্লাসিফিকেশন না, যে ডিফারেন্সটা আছে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে একটা ইকুয়েশন, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলভ করতে বলা হয়েছে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত ডিওয়াই বাই ডিএক্স দুই পাশে আছে, আমাদের কাজ হবে বোথ পাশে যে ডিওয়াই বাই ডিএক্স আছে তাকে এক পাশে নিয়ে যাওয়া। বামে যে মাইনাস এক্স আছে তাকে আমি ডানে দিয়ে দিলাম, আর এই ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এটা গুণ আকারে আছে, সো আমি এটা ডান পাশে পেলাম। আর বাম পাশে ওয়াই আছে, ডান পাশ থেকে মাইনাস এ ওয়াই স্কয়ার নিয়ে গেলাম। এবার আমি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম, আর এই পাশটাকে আমি লেফট সাইড কনসিডার করব, যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স টা নরমালি লেফট সাইডেই থাকে, সে কারণে এটাকে আমি ডিওয়াই বাই ডিএক্স কে লেফট সাইডে কনসিডার করব। আর ব্র্যাকেটের ভেতরে আমি রাখলাম কমন অংশটা, আনকমন অংশটা a প্লাস এক্স। ডান পাশে আমরা পেলাম ওয়াই মাইনাস এ ওয়াই স্কয়ার, এটাকে ডানে শিফট করে নিয়ে গেলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি ভায়োলেট কালার দিয়ে দেখেছি এটা হলো এক্স এর ফাংশন, এটা ডিএক্স এর কাছে চলে যাবে, আর এটা হলো ওয়াই এর ফাংশন, এটা ডিওয়াই এর কাছে চলে আসবে। সো স্বাভাবিকভাবে ওয়াই এর ফাংশনটাকে বামে পাঠালে এটা নিচে চলে যাবে, আমি নিচে দিয়ে দিলাম। আর ডিওয়াইটা তার পাশে গুণ আকারে থাকবে, সেটা গুণ আকারে আছে, কিন্তু এটাকে আমি ডান পাশে কনসিডার করেছি, এই ডিওয়াই অংশটাকে আমি ডান পাশে কনসিডার করেছি। এটা আসলে জরুরি না তুমি ডানে কনসিডার করবে না বামে কনসিডার করবে, যে কোনো জায়গায় এটাকে কনসিডার করতে পারো। আর এই যে ডিএক্স টা আছে, সেই ডিএক্স টা যদি ডান পাশে চলে যায়, আমার মনে হয় এটা বেটার হয় এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে যখন যাচ্ছে তখন এটাকে বামে রাখা। আমি মাঝখানে ইকুয়াল সাইন দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো বামে যে ডিওয়াইটা ছিল সেই ডিওয়াইটা আছে, তার নিচে ডানের থেকে এই ওয়াই এর ফাংশনটা ভাগ হয়ে চলে আসলো, এটাকেও আমি গ্রিন দিয়ে দেখাতে চাই। ডান পাশে গ্রিন ছিল সেটাই লিখলাম, জাস্ট ওয়াইটা কমন আকারে আছে। আর এই ডিএক্স টা ডান পাশে চলে গেলে উপরে যাবে, আর এই এক্স এর ফাংশনটা ডান পাশে গেলে নিচে আসবে, সেভাবে লেখা হয়েছে। এখানে যেহেতু a প্লাস এক্স আছে, এখানেও আমি a প্লাস এক্স আকারে লিখি। এই এখন এখন আমাদের ইন্টিগ্রেট করার পালা না, ভেরিয়েবল তো সেপারেট হয়ে গেল, ভেরিয়েবল সেপারেট হয়ে গেলে আমরা ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এটাকে আমি আবার ডানেই রাখতে চাই। আচ্ছা, ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশন দুটো ডিনোমিনেটর মানে যেটা নিচে থাকে, সেখানে যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে আসলে সেই ফাংশনকে ইন্টিগ্রেট করাটা ডিফিকাল্ট হয়। তো সেই ফাংশনটাকে আমরা গুণ থেকে যোগ আকারে লিখতে চাই। যোগ আকারে লিখলে যেটা হয়, এই ফাংশনের আলাদা ইন্টিগ্রেশন হবে, এই ফাংশনের আলাদা ইন্টিগ্রেশন হবে, আমরা কোনো ঝামেলায় পড়বো না। এখন এই গুণ ফাংশনটাকে কিভাবে যোগ আকারে লেখা হয়, এটা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন নামে একটা চ্যাপ্টার আছে, যেটা তোমরা 9-10 এও করেছো, ইন্টারেও করেছো, যে যেখানেই করেছো। ওইটা একটা লেংদি চ্যাপ্টার, সেই জায়গাটাতে লেংদি না হলেও মানে এখানে অন্তত এই পুরো ক্লাসটা লেগে যাবে ওটা বোঝাতে। তো আমি টেকনিক্যাল জায়গাটা দেখিয়ে দিচ্ছি, সেখানে যাচ্ছি না। আমি এই লাইনটা থেকে এই লাইন কিভাবে আসলো সেটা যদি দেখাতে চাই, আমি ব্যাক থেকে দেখাতে চাই, তার মানে হচ্ছে আমি এই লাইনটাকে লসাগু করছি, যে লাইনটা আছে তাকে লসাগু করছি। লসাগু করলে নিচে কি হয়, y ইন্টু 1 মাইনাস এ ওয়াই হয়, ঠিক আছে? আর Yes, নিউমেরেটরে ma'am. কি হয়, এই লসাগুটা ঠিক আছে কিনা তোমরা বলো দেখি। ঠিক আছে এলসিএম করাটা? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই ক্যান্সেল হয়ে কিন্তু আগের টার্মই আছে। সো আমরা এটুকু বুঝতে পারলাম যে এই লাইনটাকে এই লাইনে লেখা যায়, মানে এই টার্মটাকে চেঞ্জ করে দুটো টার্মে লেখা যায়, সেভাবে আমরা লিখলাম। এবার আমরা ইন্টিগ্রেট করব বোথ সাইডকে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। আমি ঠিক যেভাবে ছিল সেভাবেই রাখতে চাই।
ইন্টিগ্রেশন আছে, এটা বামে ছিল, আমি বামেই রাখলাম। এখানে কিন্তু এখন আসলে এটা নিয়ে এতটা টানাহেঁচড়া না করলেও চলবে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই বুঝি বামেরটা ডানে, ডানেরটা বামে লেখা এটা কিছু ম্যাটার করে না, তাই না? এখানে ডিওয়াই হবে সেক্ষেত্রে, আর এখানে ডিএক্স বাই এক্স যেটা আছে সেটাকে আমি এখানে লিখলাম। আমি উপরের ডিএক্সটার পরিবর্তে উপরে 1 বসাতে চাই, আর ডিএক্সটাকে ডান পাশে লিখতে চাই, এভাবেও কিন্তু লেখা যায়। এখন ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার ক্ষেত্রে আমরা কয়টা ফাংশন আলাদা আলাদা ভাবে আছে? 3টা ফাংশন। প্রথম ফাংশনটা আমি এখন এটাকে এভাবেই রাখছি। এই ইন্টিগ্রেশনটা আছে ধরো একটা, এটাকে বামে চিন্তা করো, যেহেতু বারবার আমাকে রিরাইট করতে হচ্ছে আমি একই সাইডে রেখে দিচ্ছি বামে, এটাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। এরপরে এই আলাদা এটাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে, সেটা এখানে দেখতে পাচ্ছ এই ইন্টিগ্রেশনটা, আর এটাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। এখন কোশ্চেন হলো এখানে একটা মাইনাস সাইন কোত্থেকে আসছে? এই মাইনাস সাইন তো ছিল না। এবার এখানে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, দেখতে পাচ্ছ ফর্মুলাটা? জি ম্যাম। এই ফর্মুলাতে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে লিখতে চাই, একটা এক্সাম্পল হিসেবে লিখছি, সেটা হলো নিচে ধরো আমি sin x লিখলাম, sin x, উপরে তার ডেরিভেটিভ কি লিখব? cos x, sin x এর ডেরিভেটিভ তো cos x, উপরে আমি cos x লিখলাম। যদি এরকমটা হয় তাহলে আমি যখন ইন্টিগ্রেট করব এই রেশিওটাকে, তখন आंसर হিসেবে কত আসবে? ln অফ, নিচের ফাংশনটা আসবে ln অফ sin x। আবার মনে করো তুমি উপরে লিখলে sin x, উপরে sin x লিখলে আর নিচে লিখলে cos x, সেই ক্ষেত্রে কি হবে? নিচের ডেরিভেটিভ কি আমরা উপরে পাচ্ছি? ম্যাম একটা মাইনাস আসতেছে। একটা মাইনাস আসছে। তো একটা মাইনাসকে মাইনাস ছাড়া কিন্তু এটা করা যাবে না। তুমি যদি মনে করো যে শুধু একটা মাইনাসের জন্য হবে কিনা, তাহলে আমরা বলবো যে হ্যাঁ মাইনাস সবই হতে হবে। তো আমি এখানে ধরো এরকম লিখলাম। এখন cos x এর ডেরিভেটিভ করলে যেহেতু মাইনাস sin x আসে, তাহলে উপরে মাইনাস থাকতেই হবে। তখন আমাকে যেটা করতে হবে, এখানে আমি একটা মাইনাস বসাবো, আর ব্যালেন্স করার জন্য একটা বাইরে মাইনাস দেব, তাতে করে কিন্তু এখন ln অফ এটা cos x লেখা যাবে। এই ln অফ cos x এর আগে ln অফ cos x তো আমি লিখলাম এই ইন্টিগ্রেশন টুকুর রেজাল্ট, আর তার আগে যে একটা মাইনাস সাইন আছে সেই মাইনাস সাইনটা কিন্তু থেকে যাবে। বোঝা গেছে? তো এটা হলো আমাদের ফর্মুলাটা। এই ফর্মুলাটাকে যদি আমরা ইউজ করি এখানকার কনসেপ্টে, এখানে দেখো a প্লাস x কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো কত পাবে? 1। a এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ হলো 1, আমরা কিন্তু উপরে 1 পেলাম, ঠিক আছে? আবার এখানে দেখো এটার ডেরিভেটিভ কত বলো? y এর সাপেক্ষে নিঃসন্দেহে এখানে দেখতে হবে কার সাপেক্ষে ইন্টিগ্রেট হবে, কার সাপেক্ষে ডেরিভেটিভ করবে। y এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলে 1 মাইনাস ay কে ডেরিভেটিভ করলে কত পাবো? ম্যাম 1। মাইনাস এ। মাইনাস a পাবো, কারণ y এর সাথে তো মাইনাস a গুণাকারে আছে, তো সে মাইনাস এটা থেকে যাবে, আর y কে y এর সাপেক্ষে করলে মাইনাস a। আমাদের উপরে মাইনাস নাই বলে আমরা মাইনাস দিয়ে নিলাম ফর্মুলায় ফেলার জন্য, বাইরে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করলাম। আর এই y কে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি উপরে যেটা আছে সেটা পাই। তার মানে এখন যে ফর্মে আছে তিনটে ফাংশনের ক্ষেত্রে নিচের ফাংশনকে যদি ডেরিভেটিভ করি উপরেরটা পাই, তার মানে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশনের রেজাল্ট হিসেবে ln অফ নিচের ফাংশন, ln অফ নিচের ফাংশন, ln অফ নিচের ফাংশন। সবগুলো ফাংশনে যেহেতু ln এর মাধ্যমে আসলো, তাহলে আমরা সিটাকেও ln c আকারে ধরবো, তাতে করে সিম্পলিফাই করাটা সুবিধা হবে। এটাই একমাত্র রিজন, আর কোনো রিজন নেই।
সি কে তুমি শুধু সি লিখলে এখানে আনসারটা ডিক্লেয়ার করে দিতে হবে, তুমি সিম্পলিফাই করতে গেলে সেটা ঝামেলা হবে। আর যদি তুমি লন সি লিখো তাহলে তুমি সিম্পলিফাই করতে পারো। এখন সিম্পলিফিকেশনটা কিভাবে হবে তুমি কিন্তু জানো যে লন ফাংশনের কিছু প্রপার্টি। বলো ম্যাম, ওই সি কে কি আমি যে কোনো কিছুই ধরতে পারি ম্যাম চাইলে? যে কোনো সি কে তুমি যে কোনো কিছু ধরতে পারো। আচ্ছা আমি কোথায় যেন লিখে দিয়েছিলাম, ঠিক আছে ম্যাম। এর আগের ক্লাসে লিখে দিয়েছি। এই যে এখানে যেমন একটা দেখিয়েছি যে কতগুলো সি এর যোগফল একটা সি, এটা একটা দেখিয়েছিলাম। অথবা একটা ইন্টিগ্রেশনের তোমরা একটা কাজ করবে, ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মটা কি এটা একটু তোমরা জানবে। এটা এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ ইন্টিগ্রাল? এটা আরেকটা হচ্ছে why do you see after completing an independent integration? ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের শেষে আমরা কেন সি বসাই এটাও জানবে। তাহলে কিন্তু বুঝতে পারবে যে কেন আমরা সি কে যে কোনো ফর্মে ধরতে পারবো। আমি সি এর কয়েকটা ফর্ম এখানে দেখিয়ে দিচ্ছি যে এর যে কোনো ফর্মে ধরতে পারবে। ধরো এখানে অনলি সি লিখলাম, তারপরে লন সি লিখলাম, তারপরে আমি সি স্কয়ার লিখলাম। সি স্কয়ার মানে সি স্কয়ার সি কিউব যা খুশি তা এরকম। ধরো আমি লিখলাম C1, লিখলাম 2C, 2C or 3C or 4C or নেগেটিভ C যে কোনোটাই হতে পারে। লিখলাম e টু দি পাওয়ার C। তোমার একেবারে ইচ্ছা মতো যে কোনো ফর্মে তুমি C কে লিখতে পারবে, কারণ C টা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। লিখতে পারো ধরো a টু দি পাওয়ার C, এ বলতে আমি 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার যে কোনো পাওয়ারের বোঝাচ্ছি, আমি 2 টু দি পাওয়ারে লিখলাম ধরো এরকম। আর বলার দরকার আছে? নিশ্চয়ই নেই। না ম্যাম। হ্যাঁ, এর যে কোনো ফর্মে তোমরা সি কে ধরতে পারবে। এই তো। আর পরে যে অঙ্কটা করে দেয়া আছে এটার আর এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। আমি এই যে 4 আর 5 করিয়েছি, এই 4-5 এর মতো করে তোমরা এই 6 নম্বরের প্রবলেমটা বুঝতে পারবে। তারপরে যদি বুঝতে না পারো আমাকে জানাবে। এখানে না বোঝার মতো আর কোনো স্টেপ নাই, সেজন্য আমি এটা রিপিট করছি না। আর হোমওয়ার্ক গুলো ট্রাই করবে, না পারলে আমাকে জানাবে, সেগুলো কিন্তু সেম। তো আমি এখন যেটা কোনটা কোনটা হোমওয়ার্ক থাকতেছে? হোমওয়ার্ক নিচেই তোমরা দেখবে যে তোমাদের ওই শীটের নিচে দেয়া আছে হোমওয়ার্ক এরকম। ওকে। এগুলো করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ধরনের হেল্প লাগে তাহলে গুগল ক্লাসরুমে আমাকে জানাবে, সেখানে আমি হিন্টস দিয়ে দিব যে কোনটা কিভাবে করতে হবে। আর তোমরা একটু ট্রাই করবে রেগুলার বেসিসে করার, কারণ আমাদের সময়ও তো বেশি হাতে নেই। পরীক্ষা কবে সেটা কিছু জেনেছো? এই মাসের লাস্টের দিকে হতে পারে। পরীক্ষার বিষয়ে কি কোনো ইনফরমেশন পেয়েছো? জি না ম্যাম। কোনো ইনফরমেশনই নাই? এক্সপেক্টেড একটা ডেট তো থাকার কথা। আচ্ছা, অন্যান্য কোর্সগুলো কতটুকু শেষ হয়েছে, কত পার্সেন্ট শেষ করেছো? বাকি কোর্সগুলো কত পার্সেন্ট শেষ করেছো? ম্যাম সিডিপিতে ম্যাম একটা স্লাইড, আর ডিপিটিতে একটা স্লাইড আর একটা স্লাইডের হাফ মতো, আর ওপিতে দুটা স্লাইড, মোটামুটি এরকম ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আমি এবার যেটা আসছি, তোমরা আগেরটা দেখেছো টাইপটা হলো ভেরিয়েবল সেপারেবল। তোমাদেরকে কিন্তু একটু মাইনরিটি দেখতে হবে
যে চেঞ্জ গুলো খুব ছোট ছোট করে আসছে। এখানে বলেছি রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল। এই কথাটার মানে হলো এটা সরাসরি ভেরিয়েবল সেপারেবল না। কেন না? কারণ দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই ফাংশনের মাঝখানে কি সাইন আছে? এক্স আর ওয়াই ফাংশনের মাঝখানে মোনায়েম সাইনটা কি বলো দেখে? ম্যাম এডিটিভ সাইন আছে। এটা যদি মাল্টিপ্লিকেটিভ থাকে তাহলে আমরা সরাসরি ভেরিয়েবল সেপারেবল করতে পারি, কিন্তু এখানে আমরা বলছি এটা সরাসরি ভেরিয়েবল সেপারেট করা যাবে না। তবে হতাশ হওয়ার কিছু নেই, এইটাকে সরাসরি করা না গেলেও ভেরিয়েবল সেপারেবল করা যায় এরকম একটা ফর্মই নেওয়া যাবে। সেটার নামই হলো রিডিউসিবল টু ভেরিয়েবল। তার মানে সরাসরি ভেরিয়েবল সেপারেবল না, বাট ইট ক্যান বি রিডিউসড টু ভেরিয়েবল সেপারেবল। এটাকে ভেরিয়েবল সেপারেবল আকারে নিয়ে নেওয়া যায়। কথাটা বুঝেছো? ভেরিয়েবল সেপারেবল আকারে ইয়েস নিয়ে মানে গুণের আকারে নিয়ে নেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই যে যোগ আকারে যে অংশটা আছে তাকে একটা নতুন ভেরিয়েবলে ধরতে হবে। এটাই 1 নাম্বার স্টেপ। যদি বলা হয় যে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ভেরিয়েবল গুলো যদি অ্যাডিটিভ ফর্মে থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ভেরিয়েবল সেপারেবল ফর্মে রিডিউস করব? তাহলে তুমি কি বলবে? ফার্স্ট স্টেপ হচ্ছে we have to transform the whole expression which is in additive form, যেটা additive ফর্মে আছে। we have to transform the whole expression which is in additive form have to be transformed into a single variable। তার মানে আমরা একদম যদি বলতে পারি, এই লম্বা লাইনটা যদি বলতে অসুবিধা ফিল করে তাহলে আমাকে বলতে হবে বা তোমাদেরকে বলতে হবে যে ইন দ্যাট কেস উই হ্যাভ টু ফলো দ্য ফলোইং স্টেপস। এটা বললে সোজা হয়ে যায়। আমরা ফলোইং স্টেপস গুলো ফলো করব। সেই ফলোইং স্টেপসটা হচ্ছে কমন যে এডিটিভ ফর্মটা আছে, আমি কিন্তু কমন একটা ওয়ার্ড ইউজ করেছি, কমন যে এডিটিভ ফর্মটা আছে তাকে ভি ধরবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে এখানে এডিটিভ ফর্ম আছেই একটা, সেটা আবার কমন হলো কি করে? আছেই একটা, সেটাকেই তো ধরবো। তো আমি এখানে এসে তোমাদেরকে আরেকটা ফাংশন দেখাই। এই যে দেখো, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে এডিটিভ ফর্ম কয়টা আছে? একটা নাকি দুটো? এই ইকুয়েশনটা দেখো, এখানে এডিটিভ ফর্ম কয়টা আছে এক্স ওয়াই এর? তুমি যদি দেখো উপরে একটা এডিটিভ ফর্ম আছে, আছে কিনা? ইয়েস ম্যাম। নিচে একটা এডিটিভ ফর্ম আছে। তাহলে এখন আমার কথা হলো তাহলে তুমি কোনটাকে ভি ধরবে, উপরেরটাকে না নিচেরটাকে? সেই ক্ষেত্রে আমি বললাম কমন এডিটিভ ফর্মটাকে ভি ধরবে। এই কথাটুকু লিখে রাখো, কমন এডিটিভ ফর্মটাকে কি ধরবে? ভি ধরবে। এখন তোমাদের ইচ্ছা মতো তোমরা কমনটা তৈরি করবে। এখানে নিচে দেখতে পাচ্ছ 2x plus y আর 3y plus 2x আছে। আমি তাকে রিরাইট করে তো 2x plus 3y লিখতেই পারি, পারি না? আর Yes, উপর ma'am. থেকে যদি আমি 2 কমন নেই, উপর থেকে যদি আমি এইটুকু থেকে 2 কমন নিই তাহলে আমার 2x plus 3y থাকে। এখন কোশ্চেন হলো এখানে আমি কোন অংশটাকে তাহলে ধরবো? আমি কিন্তু এখানে ট্রাই করব কমন এডিটিভ ফর্ম করে নেওয়ার। তোমাদের কাছে কোশ্চেন হতে পারে যে ম্যাম যদি এখানে আমার কমন নিলে নিচেরটার মতো না হয়, কমন এডিটিভ ফর্ম না পাই, তাহলে কি করব? এটা কোশ্চেন হতে পারে না? নিশ্চয়ই জি। পারে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা তখন আর এই মেথডটা ফলো করব না, তখন আবার অন্য মেথড। যখনই কোনো মেথড ফেল করবে তখন তোমাকে অ্যানাদার মেথডে ট্রাই করতে হবে। তাহলে আমরা কিন্তু এখন বুঝলাম সেই ফাংশনগুলোকে ভেরিয়েবল সেপারেবলে রিডিউস করা যাবে, সেই এডিটিভ ফর্মগুলোকে ভেরিয়েবল সেপারেবলে রিডিউস করা যাবে যেখানে আমরা কমন এডিটিভ ফর্ম পাবো। সেই কমন এডিটিভ ফর্মটাকে আমরা ভি ধরবো এবং সুন্দরভাবে রিডিউস করতে পারবো ভেরিয়েবল সেপারেবলে। তাহলে তোমাদের কিন্তু এই যে ছোট একটা ডিফারেন্স, যে কমন এডিটিভ ফর্ম না থাকলে কিন্তু তোমাকে অন্য মেথডে করতে হবে, কারণ তুমি সেই ক্ষেত্রে ডিসাইড করতে পারবে না যে কোনটাকে তুমি ভি ধরবে। তো এই জিনিসটা একটু লিখে রাখো তোমরা। এবার আমরা অঙ্কে চলে আসি একটা একটা করে। এখানে আমরা বললাম যে কমন যেটা আছে সেটা ধরবো, এখানে আছেই একটা মানে তাকে ধরবো। তো এটাকে আমরা ভি ধরবো। তারপরে ভেরিয়েবল সেপারেবল যেভাবে করেছে সেভাবে। ভেরিয়েবল সেপারেবল আমি কি করেছি?
ভেরিয়েবল সেপারেবলে dx এর কাছে x এর ফাংশন নিয়েছি, dy এর কাছে y এর ফাংশন নিয়েছি। এখানে কিন্তু x আর v y আর v থাকবে, তাহলে এখানে আমরা dy এর কাছে y এর ফাংশন নিব, dv এর কাছে v এর ফাংশন নিব। ভেরিয়েবলকে সেপারেট করব, সোজা কথা। এরপরে হচ্ছে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন শেষে c বসাবো, ডান। তো এখানে একটা স্টেপ শুধু বেশি। আমি একটা প্রবলেম এখানে দেখাচ্ছি, সেই প্রবলেমটা হচ্ছে cos x + y dy = dx। এখানে যেহেতু ভেরিয়েবল দুটো যোগ আকারে আছে, তো এটার সমান আমরা v ধরব। এখানে দেখতে পাচ্ছ, এখানে dy/dx = 1/cos x + y আছে। cos কে sec আকারে লেখা যায়, এটা সবাই জানো, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার কি করব? এবার কি করব বলো একটু তোমরা। আমরা তো শিখেছি কাকে ধরবো, x + y কে ধরবো। কাকে ধরবো? x + y কে ধরবো v আকারে। তো x + y = v লিখলাম। লেখার পরে এবার ডেরিভেটিভ করব। তোমরা একটু আমার সাথে বলো, একজন বলো দেখি। ইউসুফ নাকি রেকর্ড করছে কে? আবু মোহাম্মদ, ইউসুফ না ইউনুস নাকি? আবু মোহাম্মদ, ইউনুস বলো। ইউনুস, তুমি শুনতে পাচ্ছ? কোনটা ম্যাম? বলছি x + y = যে v হবে, তার তো বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করব। এই ডেরিভেটিভের রেজাল্টটা কি হবে? x এর ডেরিভেটিভের রেজাল্টটা কি? x এর ডেরিভেটিভের রেজাল্ট কি? 1। x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাই? 1। y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাই? dy/dx। v কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাই? dv/dx। বোঝা গেছে? dv/dx। আচ্ছা, এখান থেকে আমরা dy/dx এর মানটা বের করে নিব। এই যে dy/dx এর মানটা বের করে নিলাম। dy/dx সমান কত হবে? বাম থেকে 1 টা ডান পাশে চলে যাবে। তাহলে বাম থেকে 1 টা ডান পাশে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে সেটা ডানে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে সেটা হয়ে গেল dv/dx। মাইনাস। এখন আমরা মূল ইকুয়েশনে আসব। মূল ইকুয়েশনে এসে চেঞ্জ গুলো লিখব। এই ইকুয়েশনে dy/dx এর মান লিখব আমরা dv/dx - 1। আমরা কিন্তু এখানে লিখেছি। আমি যদি একদম এখান থেকে দেখাই, এখানে আমি dy/dx এর যে মানটা পেয়েছি, সে মানটা হলো এই dv/dx - 1। এটা হলো dy/dx এর মান। আমি মূল ইকুয়েশনে dy/dx কে ব্লু আকারে দেখাচ্ছি, এটা লিখলাম। আর এখানে x + y এর মানটা আমি নিয়েছি v, সেটাও আমি দেখালাম এই। এখন তোমরা দেখো dy/dx এর যে মানটা এখানে তোমরা পেলে, সেটা হলো dv/dx - 1। এই dv/dx - 1 এটার জায়গায় বসাবো। এটার জায়গায় যদি বসাই, তাহলে কি হবে? বাম পাশটা হয়ে যাবে dv/dx - 1। আমি রিরাইট করলাম, দেখলে? এবার ডান পাশে sec x + y। x + y এর জায়গায় আমি v বসাবো। সো x + y এর জায়গায় আমি v বসালাম, ডান। 1 নাম্বার ইকুয়েশনটা কিন্তু এভাবে ট্রান্সফর্ম হয়েছে এটাতে। এর পরের অংশে আসো। এর পরের অংশে আমরা কি করেছি? এই 1 টাকে ডান পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে 1 টাকে ডান পাশে পাঠাও। 1 টাকে ডান পাশে পাঠালে সেটা প্লাস আকারে চলে যাবে। প্লাস আকারে চলে গেল। এই 1 টাকে আমরা ডানে পাঠিয়ে দিচ্ছি। এই সেটা ডানে গিয়ে প্লাস হয়ে গেল। আর dv/dx টা বামে থেকে গেল। আমি আবারও রিরাইট করার কারণ হলো কালার ডিফারেন্স গুলো দেখে বোঝা কোনটা কোন দিক থেকে কোথায় গেল। এবার আমরা ভেরিয়েবলকে সেপারেট করব। এখন বলো তোমরা আমাকে, নিচের লাইনের দিকে না তাকিয়ে বলো যে এখান থেকে আমরা ভেরিয়েবলকে কিভাবে সেপারেট করব? কার কাছে কাকে নেব?
এই পুরো ফাংশনটাকে আমরা কার ফাংশন বলতে পারি? পুরো ফাংশনটাকে কার ফাংশন বলতে পারি? ডিভি। ভি এর ফাংশন, ডিভি না, ডিভি এর কাছে নিব, কিন্তু এটা হলো ভি এর ফাংশন, তার মানে ডিভি এর কাছে নিব। আচ্ছা। ডিভি এর কাছে যদি নিতে চাই কোন দিকে নিব, ডানে না বামে? কোথায় নিব? ডানে নিব এটাকে না বামে নিব? বামে ম্যাম। বামে নিব। বামে নিশ্চয়ই নিচে চলে যাবে। জি আচ্ছা, জেরিন ডিএক্স টা কোথায় নিব? ম্যাম, ডানে। ডানে। সেটা তো উপরে থাকবে, উপরে উঠে যাবে। জি ডিএক্স ম্যাম। এর কাছে এক্স এর কোনো ফাংশন নেই, সেটা থাকা জরুরি না। তবে ডিভি আর ডিএক্স আলাদা হওয়া জরুরি। এক্স এর ফাংশন নাই মানে 1 আছে বা x টু দি পাওয়ার 0 আছে। বোঝা গেছে? এটা আমরা পেলাম। এবার আমরা কি কাজ করব? যখন ভেরিয়েবলটা সেপারেট হয়ে গেল তখন আমাদের কাজ কি হবে? ম্যাম এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন। একেবারে আমি ইন্টিগ্রেশন সাইনটা নিয়ে আসলাম, তার মানে আমরা এখন ইন্টিগ্রেশন করব। বামের ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হচ্ছে জেরিন? ম্যাম ভি এর সাপেক্ষে। ভি এর সাপেক্ষে। আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, এই ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। আর ডানের ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে হচ্ছে। এক্স এর কাকে সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি আসলে? কেউ X এর আছে? 1 কে। নেই। কেউ নেই মানে 1 কে 1। ইন্টিগ্রেট। এখন আমি তোমাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কোনো একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করলে ওই কনস্ট্যান্টটা থেকে যায়, আর সেই কনস্ট্যান্টের সাথে কে আসে? যার সাপেক্ষে ইন্টিগ্রেট করা হচ্ছে সে আসবে। তার মানে 1 এর সাথে x আসবে। তার মানে 1 এর সাথে x গুণাকারে আসা মানে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা কি পাবো? x পাবো। এখানে দেখতে পাচ্ছ এগুলো তো চেঞ্জ করলো। এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা অবশ্য পরে গিয়ে করেছে, সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট এই যে x লিখেছে। বোঝা গেছে? এখন বামের ইন্টিগ্রেশনটা নিয়ে হলো একটা বড় ধরনের ঝামেলা। সেই ঝামেলাটা কি? ঝামেলাটা হলো আমরা sec v এর কোনো ইন্টিগ্রেশনই পারি না। যেখানে sec v পারি না সেখানে 1/sec v plus 1 তার ইন্টিগ্রেশনের কোনো সরাসরি ফর্মুলা নেই। সো এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম হলো ওই ফর্মটা যে ফর্মকে সরাসরি ফর্মুলা ইন্টিগ্রেট করা যায়। এটা স্ট্যান্ডার্ড ফর্ম না। তো এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে নিলাম সেই ক্যালকুলেশন গুলো এখানে দেখানো হয়েছে। sec v কে কি লেখা হয়েছে? 1/cos v। এটা তো লিখতে পারি নাকি পারি না? Yes. 1/cos v লিখতে পারি। তো আমি 1/cos v লিখলাম আর সাথে প্লাস 1 আছে। এখন আমরা লসাগু করি। লসাগু করলে নিচে কি হবে? cos v। নিচে হবে cos v আর উপর হবে 1 plus cos v, তাই না? জি ম্যাম। নিচের যে cos v টা আছে, আমি যদি এই লাইনটাতে এতটা অ্যাডভান্স না হয়ে এভাবে দেখাতে চাই, আসলে লসাগুর মানটা আমরা যেভাবে পেলাম সেটা হলো এই উপরের cos v টা কিন্তু একেবারে নিচে ছিল, এখানে ছিল। এখন লসাগু ঠিক আছে তো? জি ম্যাম। ডিভিটাকে ডান পাশে লিখেছি মানে উপরে ছিল 1। সো 1/1 plus cos v by cos v হলে এটা আলটিমেটলি কি হয়? রেসিপ্রোকাল হয়ে cos v divided by 1 plus cos v হয়ে যায়। ঠিক আছে? জি Yes, ম্যাম। ma'am. আচ্ছা, এবার আমরা এখন যেটা পেলাম সেটা হলো cos v divided by 1 plus cos v। এটা পেলাম। এবার আমরা cos v divided by 1 plus cos v এটাকেও কিন্তু আমরা নিচেরটার যদি ডেরিভেটিভ করি ওই ফর্মুলাতে যদি চিন্তা করি যে ওই ফর্মুলায় ফেলা যায় কিনা, নিচেরটার ডেরিভেটিভ করে উপরে পাবো, আমরা দেখতে পাচ্ছি যে সেটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ 1 plus cos v এর ডেরিভেটিভ কত? ম্যাম শোনা যাচ্ছে না। Minus sin x. sin v। তো মাইনাস sin v কে তো আমরা কোনোভাবে হ্যান্ডেল করতে পারি না। তো সেটা যেহেতু পারি না, তো আমরা উপরে যেটা আছে সেটাই সে ফর্মে রাখলাম। এখন এটাকে আমরা কিন্তু এই ফর্মে লিখেছি। এটাও কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনেরই একটা মেথড। তোমরা শুধু দেখো যে আমি এই জিনিসটাকে হাইলাইট করে দেই কালারে। এটাকে যদি তুমি লসাগু করো তাহলে এটা আসে কিনা আমরা একটু সাইডে দেখে আসি ভেরিফিকেশনটা।
এখানে এটার লসাগু কত হবে? এলসিএমটা বলো। 1 প্লাস cos b হবে, নিচে সেটা লিখলাম। তারপর উপরে কত হবে? এটা দিয়ে এটাকে ভাগ করলে এই যে এখানে 1/1 ম্যাম 1 কাটা যাবে, শুধু cos b থাকবে ম্যাম। হ্যাঁ, তার মানে এটার সাথে এটাকে গুণ করব, এটা থাকবে। এরপরে মাইনাস দিয়ে এই 1 আসবে, 1 কাটা যাবে, শুধু cos b হবে। তার মানে আমরা এই ফর্মটাকে এই ফর্মে লিখতে পারি। তো সেটা লেখা হলো। লেখার পরে কি হলো, আমরা ইন্টিগ্রেশনটাকে এখন আলাদা করলাম। 1 এর আলাদা ইন্টিগ্রেশন আর এটার আলাদা ইন্টিগ্রেশন। এখন এই 1 কে b এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা, আর এখানে আমরা পছন্দ করেছি একটা 1 দিতে, 1 কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা। এই দুটো তো আমরা জানি। এটার आंसर কি আসবে? x, আর এটার आंसर কি আসবে? এইটুকু। এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কি হবে? ভি ম্যাম, ভি। এটা হবে v আর এটা হবে x। এটুকু আমরা জানলাম, এটুকু আমাদের জন্য ঝামেলা। এইটুকু কিন্তু আমরা ইন্টিগ্রেশনের স্পেশাল ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারে আমরা একটা ফর্মুলা শিখেছি। সেই ফর্মুলাটা আমরা ফলো করব। এখানে সেই ফর্মুলাটা ফলো করা হয়েছে। এখানে আমরা যেটা করেছি 1 প্লাস cos b, 1 প্লাস cos b ইকুয়াল টু কি আমরা এটা লিখতে পারি? cos b কে কি লেখা যায়? cos b ইকুয়াল টু 2 cos স্কয়ার v বাই 2 মাইনাস 1, এটা লেখা যায়। ম্যাম এটা কি 1 প্লাস cos 1 তো আছে, আগে থেকে 1 প্লাস ছিল। এই অংশটা হলো প্রিভিয়াস অংশ, আগে থেকেই ধরা ছিল। এগুলো ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, আর কিছু না। জাস্ট ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবে। চাইলে একটু দেখে নিতে পারো যে ট্রিগোনোমেট্রির এই ফর্মুলাটি কি আছে। এটা হলো cos 2v এর ফর্মুলা। cos 2v এর ফর্মুলা হলো 2 cos স্কয়ার v মাইনাস 1। এখন যেহেতু cos 2v নাই, শুধু v আছে, সেজন্য v/2 করা হয়েছে। বোঝা গেছে? তো এটা তোমরা ফর্মুলা হিসেবে মনে রাখো। এই ফর্মুলাটা আমরা লিখলাম। 1 প্লাস গেল, থাকলো 2 cos স্কয়ার v। 1/2 হলো হাফ, এই হাফটা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারি আমরা, নিয়ে আসতে পারি। আচ্ছা, Yes, এখন এখন এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো এই ইন্টিগ্রেশনটাকে যে এভাবে লিখেছে, এভাবে আসলে কিভাবে লিখলো? sec স্কয়ার v/2, তার ইন্টিগ্রেশন কি? তোমরা তো sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন ম্যাম 10 ম্যাম sec স্কয়ার করলে ম্যাম 10 v/2 আসবে ম্যাম। আর ম্যাম যেহেতু ওই মানে ওখানে হাফ আছে ম্যাম, ওই হাফটা আবার নিচে ভাগ হবে। না, এখানে কিন্তু এই ফর্মুলা কিন্তু নাই যে sec স্কয়ার mv, sec স্কয়ার mv বলে কোনো ফর্মুলা নাই। ফর্মুলা যেটা আছে সেটা হলো এটা আমি ফর্মুলা লিখলাম। এখানে আছে sec স্কয়ার x, sec স্কয়ার x dx। এটাকে আমি এখানে লিখি এই এই হলো ফর্মুলা। sec স্কয়ার x dx ইকুয়াল টু হলো 10x। এই ফর্মুলাটা আছে, ঠিক আছে? এটা হলো ফর্মুলা হিসেবে তোমরা লিখে রাখো, এটা ফর্মুলা। এখন এই ফর্মুলা থেকে কি করা হয়েছে, আমাদের এই ইন্টিগ্রেশনটা আমরা এখন করব। এই ইন্টিগ্রেশন যদি আমি আলাদা একটা জায়গায় করি, এরকম আমি সাইডে করছি, এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা ট্রান্সফরমেশন ধরবে। সেটা হলো v/2, v/2 ইকুয়াল টু, এই ফাংশনে নিশ্চয়ই আমরা t পাই নাই, পেয়েছিলাম? না ম্যাম। আচ্ছা, v/2 ইকুয়াল টু আমি t লিখলাম। এখন বোথ সাইডকে ডেরিভেটিভ করো।
বোথ সাইডকে ডেরিভেটিভ করলে তুমি পাবে হাফটা থেকে যাবে, হাফ তো কনস্ট্যান্ট, হাফ থেকে যাবে বাম পাশে, ইয়েস ম্যাম। হাফটা আছে সেটা ভি এর সাথে কনস্ট্যান্ট আছে, সো সে থেকে যাবে। এরপরে ভি কে যদি ডি এর সাপেক্ষে, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল নেওয়া, ভি কে যদি ডি অফ ভি লিখো তাহলে ডিভি, ডান পাশে যদি টি কে ডি অফ টি লিখো তাহলে ডিটি, তাহলে তুমি কি পেলে হাফ ডিভি ইকুয়াল টু ডিটি। এখান থেকে তুমি লিখতে পারো ডিভি ইকুয়াল টু ডিভি ইকুয়াল টু 2 ডিটি, লেখা যায়? নিশ্চয়ই যায়। এটা যদি লেখা যায়, এখন দেখো আমি এই যে 2 ডিটিটা নিলাম, এটা কার পরিবর্তে লিখলাম? কার পরিবর্তে? ম্যাম ডিভি এর ডিভি। পরিবর্তে। আমি কিন্তু এই ইন্টিগ্রেশনটাকে এখন চেঞ্জ করব, এই ইন্টিগ্রেশনটাকে, এই ইন্টিগ্রেশন ইকুয়াল টু আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে এটাকে নিচে নিয়ে এটাকে আমি বাউন্ডারিতে ক্যালকুলেট করি। এখানে আমি যেটা করছি ডিভি সমান আমি বলছি 2 ডিটি নিব, তো আমি 2 ডিটি নিচ্ছি, ডিভি সমান এইটুকু নিলাম 2 ডিটি। আর এই ভি বাই 2 কে আমি কত ধরেছি? টি ধরেছি না? 2 ডিটি ভি বাই 2 কে কত ধরেছি? টি টি ধরেছি, ভি বাই 2 সমান টি। এই ভি বাই 2 আর এই ভি বাই 2 এটা সেম জিনিস, এটা ইকুয়াল টু আমি টি ধরেছি, এটা হলো টি। দেখো আমি এখানে টি বসালাম ভি বাই 2 এর জায়গায়, ঠিক বসিয়েছি। আর এখানে আমি ডিভি এর যে মানটা আছে সেটা 2 ডিটি পেলাম, সেটা 2 ডিটি লিখলাম। আর হাফ তার নিজের মতো করে আছে, এই যে 2টা আর এই হাফটা ক্যান্সেল হয়ে এখন কি আছে? স্কয়ার টি ডিটি। হ্যাঁ, তার মানে এই 2টা ক্যান্সেল হয়ে গেল, এই 2টা ক্যান্সেল হয়ে গেল, চলে আসলো তো ফর্মুলা, একদম মূল ফর্মুলায় চলে এসেছে না? চলে এসেছে। ইয়েস ম্যাম। এই কোর্সটা যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্স, এর জন্য এখানে আসলে এত ফর্মুলা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা ডিটেইলসে দেখানো হয় সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণে কিন্তু এখানে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট, এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেট করো তুমি কিন্তু এখানে কি লিখবে? sec স্কয়ার টি এর ইন্টিগ্রেশন কত? 10t, 10t। এবার টি এর মান বসিয়ে দাও, টি এর মান ম্যাম কত? ভি বাই 2। ভি বাই 2, তাহলে আমরা লিখব 10 ভি বাই 2, ভি বাই 2 লিখে দিলাম। বোঝা গেছে আমরা কিভাবে এটা পেলাম? এটা কিন্তু সরাসরি ফর্মুলা না যে m দিয়ে ভাগ করতে, ইয়েস ম্যাম। সরাসরি ফর্মুলা হতো সেটা ভিন্ন, সরাসরি এরকম ফর্মুলা নেই। তো এরকম যদি ভেরিয়েবলটা সিঙ্গেল ভেরিয়েবল থাকে ফাইন, যদি ভেরিয়েবলটা সিঙ্গেল ভেরিয়েবল না থেকে একটা ফাংশন হয় তখন কিন্তু সেখানে ট্রান্সফর্ম করার প্রয়োজন পড়ে, বুঝতে পেরেছো? সিঙ্গেল ভেরিয়েবল হলে ভালো, এখানে যদি অনলি ভি থাকতো অর টি থাকতো ডান, কিন্তু সেটার পরিবর্তে একটা ফাংশন আছে, তখন সেই ফাংশনকে আবার ট্রান্সফর্ম করে নিতে হবে। তো আমরা পেয়ে গেলাম, দেখলাম কিভাবে এটা আসলো, সো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে কিন্তু আমি আগে একটা ট্রান্সফরমেশন ধরেছি রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল এর জন্য, সেটা হলো x + y = v। কাজে তোমাকে এখন ভি এর এই মানটা বসিয়ে দিতে হবে, মানটা যেখানে বসাবে সেখানেই তুমি আনসারকে ডিক্লেয়ার করতে পারবে। তবে মান বসানোর পরে এখানে দেখা যাচ্ছে এই এক্সট্রা আর এক্সট্রা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল করে নিয়ে আনসারটাকে ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে? এখন এই ফাংশনের ক্ষেত্রে বলো তো কাকে কমন হিসেবে পাচ্ছ? এটা একটু কনফিউজিং আছে। এই ফাংশনটা আমরা বলেছি যোগ হলে আমরা সেই কমনটাকে কি করব? রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্মে লিখব। তো আমার মনে হয় এটা আমি পরে করি, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিয়েবল দুটো গুণ আকারে আছে। এখানে অবশ্য বলা যায়
আমি তো তোমাদেরকে ক্লিয়ার করে বলেছি এডিটিভ ফর্ম হলে তোমরা তাকে ভি ধরবে, কিন্তু এখানে কি এডিটিভ ফর্ম আছে? ফর্মটা কি এডিটিভ ফর্ম? সাকিব সাকিব নোমান না ম্যাম, যে বলো এই ফর্ম কি এডিটিভ ফর্ম? মোনায়েম এই ফর্মটা কি এডিটিভ? না এডিটিভ ফর্ম না। মাল্টিপ্লিকেটিভ, গুণে আছে, কিন্তু স্টিল আমরা এটাকে ভি ধরেছি। এটা হচ্ছে অঙ্কে কিন্তু অনেক ধরনের আছে, এই জন্য আমি বারবার বলি যে রেগুলার করতে হবে। কেন এটাকে ভি ধরেছি? এর কারণ হলো এই ফর্মটা এডিটিভ না হলেও আমরা এটাকে সেকের ভেরিয়েবল হিসেবে পাচ্ছি। আমরা কিন্তু আলাদা ফাংশন পাচ্ছি না। আমি কিন্তু চাইলেই এ দুটো গুণ আকারে আছে, চাইলেই হোল ইকুয়েশনকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি এখান থেকে আলাদা করতে পারবো না, কারণ এটা সেকের ফাংশন হিসেবে আছে। তো এটা একটা স্পেশাল, এই স্পেশাল কেসটা তোমাদের বুঝতে হবে। এখানে আমরা তাহলে কি দেখে ডিসাইড করলাম যে এটাকে ধরতে হবে? সেটা হলো এটা দেখে ডিসাইড করলাম, কারণ এক্স ওয়াই ইকুয়াল টু যদি তুমি ভি লিখো তাহলে বাম পাশে এক্স আর ওয়াই এর যে গুণ আছে তাকে যদি ডেরিভেটিভ করতে চাও, আমি এখানে দেখাচ্ছি, এই আমি কিন্তু এক্স ওয়াই সমান ভি লিখলাম, এখানেও আমি একই কালার নিলাম। এখন যদি আমি বাম পাশকে ডেরিভেটিভ করি, এটাকে আমি এক্স কে রেখে দিলাম, ওয়াই কে ডেরিভেটিভ করলে নিশ্চয়ই dy বাই dx আসবে নাকি? ইয়েস ম্যাম। তারপরে যখন আমি ওয়াই কে রেখে দিব, ওয়াই কে রেখে দিয়ে এক্স কে এক্স এর সাপেক্ষে করলে কত আসবে? ইনটু 1 আসবে। 1 মানে কিন্তু আমি এই যে x dy বাই dx প্লাস y এই জিনিসটা আমি পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি বলেই কিন্তু আমি xy সমান v ধরেছি। বুঝা গেছে? কারণ এইটুকু হয়ে যাচ্ছে dv বাই dx, ইয়েস ম্যাম। চান্সটা চলে আসছে ভেরিয়েবল সেপারেট হওয়ার। তোমরা এখন ক্লিয়ারলি দেখো, এইটুকুকে আমি তো dv বাই dx লিখবো, আমি লিখলাম dv বাই dx এইটুকুকে, আর এটা তো x কিউব আছে, ডান পাশটা কিন্তু sec v হয়ে গেল। আমি এখন কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা ভেরিয়েবল সেপারেবল ফর্মে চলে আসছে, তাই না? এই যে dv এর কাছে তুমি sec v কে নিয়ে Yes, আসবে, ma'am. আর dx এর কাছে x কিউব কে নিয়ে যাবে। সো dv এর কাছে sec v কে আনতে হলে সেটাকে নিচে নামিয়ে দিতে হবে, আর dx টা ডান পাশে গেলে উপরে চলে যাবে, x কিউবটা নিচে চলে যাবে। এরপরে সিম্পল ক্যালকুলেশন, sec v মানে হলো 1 sec v 1 বাই sec v মানে আমরা তাকে cos v লিখতে পারি, আমরা cos এর ইন্টিগ্রেশন জানি, তো আমরা cos v লিখলাম, আর 1 বাই x কিউব মানে x টু দি পাওয়ার -3 সেই আকারে লিখলাম। এখন ইন্টিগ্রেশন সিম্পল, cos v এর ইন্টিগ্রেশন হলো sin x টু দি পাওয়ার -3 এর ইন্টিগ্রেশন যদি তোমাদেরকে একটু দেখাতে চাই তাহলে এভাবে হবে -3 প্লাস 1, এই আচ্ছা এটা তো নিচে নেমে গেল, -3 প্লাস 1 এই ফর্মে পেলাম। -3 প্লাস 1 মানে হলো -2, সেটা দিয়ে ভাগ করা হলো, এই প্লাস সি, ইন্টিগ্রেশন শেষ। এখন x এর মানটা বসিয়ে দিলেই কিন্তু আমরা आंसरটা পেয়ে যাব। সো সামহাউ আমাদেরকে একটু, এখানে আমি তোমাদেরকে বলবো না যে পরীক্ষার সময় তুমি নতুন নতুন অঙ্ক করতে বসলে তুমি টেকনিক্যালি সেটাকে সলভ করতে পারবে, সেটার কোনো সুযোগ এই কোর্সটাতে আসলে নেই, কারণ এত শর্ট টাইমের মধ্যে এত ভেরিয়েশন তোমার মাথায় ক্লিক করা এটা খুব ডিফিকাল্ট। তাহলে যে কাজটা করতে হবে কোর্সের জন্য সেটা হচ্ছে ক্লাসের অঙ্কগুলো তো ক্লাসে করছো, সেগুলোকে ইউজ করে হোমওয়ার্কের অঙ্কগুলো সলভ করে রাখতে হবে, যাতে করে পরীক্ষার সময় তুমি নতুন অঙ্ক না পাও। আর আমরা ট্রাই করি এই কোর্সে খুব বেশি চেঞ্জ না করতে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক থেকে। এটা যদি আমরা ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম তখনও একই প্যাটার্নে কোশ্চেন করা হয়, কারণ স্টুডেন্ট এতটাই ইন্টিগ্রেশনে উইক থাকে। আমি যদি ছোট একটা চেঞ্জ এখানে করি, ইন্টিগ্রেশনে একটা বড় চেঞ্জ চলে আসে, আর সেই বড় চেঞ্জ আসলে স্টুডেন্ট কিন্তু হ্যান্ডেল করতে পারে না। এটা আমরা যখন ম্যাম স্টুডেন্ট ছোট চেঞ্জ করলেও তো ম্যাম অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ম্যাম, ছোট চেঞ্জও যদি করেন।
না, সেটাই আমি বলছি, আমরা যদি ক্যাম্পাসেও পরীক্ষা নিতাম তখনও কিন্তু আমরা চেঞ্জ করতাম না, এখনো করব না, কারণ চেঞ্জটা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা তো আমি নিজেই বলছি যে মূল অঙ্কে ছোট চেঞ্জ, কিন্তু ইন্টিগ্রেশনে হয়ে যাবে বড় চেঞ্জ। বড় চেঞ্জ বলতে ফর্মুলা চেঞ্জ হলে তো হ্যান্ডেল করাটা মুশকিল, তো সেটা করা হবে না। তবে তোমাদের কাজ হবে নিশ্চয়ই হোমওয়ার্ক গুলোকে সলভ করে রাখা, যাতে করে পরীক্ষায় তোমরা কোনো ধরনের ঝামেলা না করো। আর এই অঙ্কটা তো শুরুতে যেটা দেখেছো, এই পুরোটাকে ভি ধরবো, এটার আর এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। 4x এর ডেরিভেটিভ হবে 4, y এর ডেরিভেটিভ dy বাই dx, 1 এর ডেরিভেটিভ 0, v এর ডেরিভেটিভ dv বাই dx। তো dy বাই dx এর মানটা বের করব, এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার ফলে হবে dv বাই dx ইকুয়াল টু v স্কয়ার। এই যে, আর বাম পাশ থেকে এই যে -4টা ডান পাশে চলে গেল, +4 হলো। এই ফর্মুলাতে আমরা চলে আসলাম। আমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মুখস্থ করে, এটা কিন্তু সবাই বুঝতে পারবে কোন স্ট্যান্ডার্ড ফর্মে আসলো। এখানে কিন্তু আমি এটাকে 1/x² প্লাস, এটা আমি 4 না লিখে 2² লিখব, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা আছে এভাবে 2² সো এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মের ফর্মুলাটা আমি এখানে কি লিখেছি? আচ্ছা, লেখা হয় নাই। একেবারে যদি ক্যালকুলাসে যে ফর্মুলাটা তোমরা ফেস করেছো সেটা চাও, তাহলে আমি বলবো যে ফর্মুলাটা এভাবে ছিল। যেহেতু এটা ফর্মুলা ছিল, আমি এটাকে এখানে ডিফারেন্ট কালারে দেখে দিচ্ছি। সেই ফর্মুলাটা ছিল x² প্লাস a² এর ফর্মুলা। এটা ছিল a স্ট্যান্ডার্ড যে ফর্মুলা, এটা ছিল dx। তো x² প্লাস a² এর যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাতে আমরা লিখেছি এটা হবে 1/a tan ইনভার্স x বাই a। এটা তোমাকে জাস্ট ফর্মুলা হিসেবে মুখস্থ করতে হবে, 1/a, তারপরে হলো tan ইনভার্স x বাই a। ইনভার্সের জন্য আমি পাওয়ারটা নিয়ে নিই, tan ইনভার্স, এরপরে x বাই a। আমি এই ফর্মে লিখলাম, ওই ফর্মে লিখি x বাই a। আর ইন্টিগ্রেশন শেষ হলে c বসাবে, সেটা তো বসবে। সো এটা হলো ফর্মুলা। এখন এই ফর্মুলার সাথে যদি তুমি এটাকে কম্পেয়ার করো, তাহলে x এর জায়গায় v আছে, এর জায়গায় 2 আছে, ডান। মান বসানোর আর কোনো সমস্যা আছে? দেন ফাইনালি v এর মানটা না ম্যাম। অবশ্যই মূল ট্রান্সফরমেশনটাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে বসাতে হবে। আর এটা তো হলো সেই অঙ্কটা যেটা শুরুতে দেখাচ্ছিলাম, যে এখানে কমন করে নিতে হবে। আমরা কমন করে নিয়েছি, উপরে 2 কমন নিয়েছি, তাতে করে নিচে 2x + 3y আছে। উপরে যদি এইটুকু থেকে আমরা কমন নিই, তাহলে কিন্তু আমরা কি পাবো? 2x + 3y পাবো। উপরের এইটুকু থেকে আমরা কমন নিলাম, নিয়ে 2x + 3y পেলাম। নিচেও 2x + 3y পেলাম। এই 2x + 3y সমান আমরা v ধরবো। বাকি কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা সমান যখন তুমি v ধরবে, আর তুমি যদি প্রপারলি ডেরিভেটিভ করতে পারো, তাহলে 2x এর ডেরিভেটিভ 2, 3y এর ডেরিভেটিভ 3 dy বাই dx, v এর ডেরিভেটিভ dv বাই dx। সো এখান থেকে dy বাই dx এর মান যদি বের করতে চাও, 2 টাকে ডানে দিবে, মাইনাস হবে, 3 দিয়ে ভাগ করে দিবে হোল ফাংশনটাকে। সেটাই করা হলো। যখন 2 টা ডান পাশে যাবে, তারপরে কিন্তু 3 দিয়ে ভাগ হবে, তার মানে ডান পাশে 2 যাওয়ার পরে যেটা হবে সেটাকে ব্র্যাকেটে নিবে, দ্যাট মিন্স পুরোটাকে তুমি 3 দ্বারা ভাগ করছো। এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এখানে যদি তুমি ব্র্যাকেট না দাও, তাহলে বোঝা যাবে 3 দিয়ে ভাগ হয়েছে শুধু dv বাই dx। মূলত আমরা কিন্তু এই লাইনটা থেকে যখন রিরাইট করছি, তখন আমি যদি এখানে আরেকটা স্টেপ দেখাতে চাই, তাহলে কিন্তু আমি এই 2 টাকে ডানে নিয়ে গেলাম। এই 2 টাকে ডানে নিয়ে গেলে হলো -2। ফলে আমি এখন যদি 3 দিয়ে ভাগ করি, আমার কিন্তু ডানের পুরোটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। সেজন্য আমার উচিত হবে আগে এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে নেওয়া। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? ইয়েস ম্যাম। জি ম্যাম, ম্যাম। শুনতে পাচ্ছি। আচ্ছা, মাঝখানে কি হলো? আমার স্লাইড তো চলে গেছে। এখন স্লাইডটা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম।
এই যে এই কাজটা কিন্তু এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এগুলো একটু কেয়ারফুল না হলে, না বুঝে করলে অনেক সময় তোমাদের বলো যে একজন থেকে দেখেছে, যেমন অ্যাসাইনমেন্টে এই কমপ্লেনটা বেশি পাওয়া যায় যে ও আমার থেকে দেখেছে, কিন্তু দেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তুমি ভুল করে এখানে ব্র্যাকেটটা দাও না, আরেকজন ভুল করে দিয়েছে, ফলে আমার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব না কে করেছে। আমি কিন্তু অঙ্ক দেখার ক্ষেত্রে যাকে দেখবো যে ঠিকঠাক নোটেশন ইউজ করেছে, আমি ধরে নিই যে সে দেখেছে, বাকিজন কপি করেছে। তো এরকম কিন্তু অনেক সময় হয়ে যায়, কেয়ারফুল হবে লেখার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে তো ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার আগে ভেরিয়েবলকে তো সেপারেট করে নিব নাকি? ভেরিয়েবলকে ইয়েস সেপারেট ম্যাম। করব না? এই ইকুয়েশন থেকে ভেরিয়েবলকে সেপারেট করার আগে তোমাকে কিছু ছোট ক্যালকুলেশন করতে হবে। কেমন সেটা? যেমন এই যে 1/3 টা আছে, এই 1/3 টা ডানে পাঠিয়ে দিবে। আমরা কিন্তু এই যে dy/dx এর মান যেটা আছে, এই মানটা আমি অন্য একটা কালারে দেখাই। এটা হচ্ছে dy/dx এর মান, আর এটা হচ্ছে এটার মানটা আমরা ধরেছি v। এখন দেখো এই v মানটা আমি বসাবো নিয়ে মূল ইকুয়েশনে, যেখানে যেখানে এটা ধরেছো 2x + 3y গ্রিন কালারে আছে, এটাকে v ধরেছো। আমি এটা দেখানোর জন্য এখান থেকে কপি করছি। কমন হচ্ছে, এটাকে v ধরেছিলাম, তার মানে আমি এখানে কত পেলাম? ম্যাম উপরে তো 2v হবে। হ্যাঁ, এটা হয়ে যাবে 2v। তো এখানে বসানো হয়েছে, যে দেখো এখানে 2v বসানো হয়েছে, এটা হচ্ছে 2v + 5 আর এটা হলো v + 4। আমি এটা বসালাম আর এই ভিটাকে বসালাম। এরপরে বাম পাশে যেটা আছে সেটা হলো, বাম পাশে ছিল dy/dx, সেই dy/dx এর পরিবর্তে এই যে এই অংশটা বসানো হয়েছে, এই অংশটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখানে। এবার আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই 3 টাকে ডান পাশে পাঠিয়ে দিব। ডান পাশে পাঠালে সেটা উপরে চলে যাবে, তাহলে এই 2 এর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে 6v। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে 6v আছে, সাথে এই 5 এর সাথে ইনটু হবে 15, নিচে যা আছে তা। সো আমরা শুধু 3 টা পাঠিয়ে দিলাম। এর পরের স্টেপে যে -2 টা আছে তাকে ডান পাশে দিয়ে দিলাম, +2 হয়ে গেল। এবার এটুকুকে আমরা এলসিএম করে ছোট করে নেব, সিঙ্গেল ফ্র্যাকশন করে নেব। এখানে ডিটেইলস ক্যালকুলেশন দেয়া আছে, এলসিএম করে সিঙ্গেল ফ্র্যাকশন করা হলো। এখন আসি ভেরিয়েবল সেপারেটর জায়গায়। এখন আমরা কি করছি, এটাকে বাম পাশে আনবো। বাম পাশে আসলে এটা কি হয়ে যাবে? ফ্লিপ করবে না, উল্টে যাবে। ইয়েস ম্যাম। তো উপরে হয়ে গেল v + 4, নিচে হলো 8v + 23, আর হলো dv, আর ডান পাশে হলো dx। এই ভেরিয়েবল সেপারেট হয়ে গিয়েছে। এখন ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি আবারও বলবো, প্রতিবারই কিন্তু টেকনিক্যাল ধাপগুলো আমরা করছি। আমরা যখন উপরে নিচে, এগুলো ইন্টিগ্রেশনের রুল, তবু আমি এখানে একবার রিপিট করে দিচ্ছি, তার কারণ তোমরা অনেকে ভুলে গেছো। উপরে আর নিচে যখন সেম ডিগ্রি টার্ম হবে, এটা ফার্স্ট ডিগ্রি টার্ম, এটা ডিগ্রি হলো 1, নিচেরটাও কিন্তু ফার্স্ট ডিগ্রি টার্ম, ডিগ্রি হলো 1। যদি সেম ডিগ্রি টার্ম হয় তাহলে আমরা চোখ বন্ধ করে নিচের ফাংশনটা লিখে ফেলবো, নিচে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা উপরে লিখে ফেলবো। এটা বললাম আমি চোখ বন্ধ করে লিখবো, তাহলে চোখ খুলে লেখা মানে হলো আমি কনফিউজ থাকা, লিখবো নাকি লিখবো না, নাকি কোনো কিছু চেঞ্জ হবে। তো আমি বললাম চোখ বন্ধ করে লিখো, তো চোখ বন্ধ করে লিখে ফেলবে একটা ব্র্যাকেটের ভিতরে। এবার আসবো চিন্তা ভাবনা করার জায়গায়। এবার আমি বলবো যে আমি কত বেশি লিখেছি, কত কম লিখেছি, কি হলো, এটা এভাবে লেখা যায় কিনা, লিখার পরে ভাববো। তো তখন আমি দেখতে পাচ্ছি এখানে শুধু v আছে, আমি 8v পেয়েছি, তাহলে আমি 8 দিয়ে ভাগ করে দিলাম। পুরো ব্র্যাকেটের ভেতরে নিচে যেটা আছে সেটাকে ব্র্যাকেটের ভেতরে লিখলাম, 8 দিয়ে ভাগ করলাম, মানে কিন্তু এই পুরোটাকে আমি 8 দিয়ে ভাগ করলাম। তাতে করে আমার v তো আসলো, কিন্তু 4 তো আসলো না। কত আসলো? 4 এর পরিবর্তে 23/8। 4 এর পরিবর্তে কত আসছে? 23/8। আমার দরকার হলো 4, তো আমি তখন জোর জবরদস্তি করে একটা +4 নিয়ে নিয়েছি। ঠিক আছে?
আমি কিভাবে করেছি, একটু জোর খাটিয়ে করেছি, যে যেহেতু আমার 4 দরকার আমি একটা +4 নিয়েছি, আর যে বাড়তি এসছে 23/8 তাকে মাইনাস করে দিয়েছি, তাকে বাদ দিয়ে দিয়েছি যে তুমি যাও, তোমাকে দরকার নেই। বোঝা গেছে? মাইনাস সাইনটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কেন বুঝলাম না, ফ্র্যাকশনের সাথে মিলে যাচ্ছে। এটা হলো মাইনাস সাইন। তো এটা দেখলাম আমরা। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে অংশটা ওই যে চোখ বন্ধ করে লিখেছি সেই অংশ বাই নিচেরটা একটা ইন্টিগ্রেশন করব, আর ব্যালেন্সের জন্য যে অংশটা করেছি এই কারণে এটাকে ব্র্যাকেট রেখেছি, ব্যালেন্স অংশটা বাই নিচেরটা সেটা আরেকটা করব। ঠিক আছে? এখন তোমাদেরকে আমি বললাম যে ব্যালেন্স অংশটা বাই নিচেরটা এটাকে একটা করব, কিন্তু আমি সেখানে কোত্থেকে একটা 9 লিখলাম বলো দেখি। তাহলে আমি এই লাইনটাকে একটু রিরাইট করি। এই লাইনটাকে যদি আমি রিরাইট করি তাহলে আমি বলবো যে প্রথম অংশটা বাই এটা আমি একটা করলাম, তারপরে আমি ইন্টিগ্রেশনটা নিব, ইন্টিগ্রেশনটা নিয়ে এখানে কিন্তু আমি একটা ফ্র্যাকশন নিব, উপরে কিন্তু আমি ব্যালেন্স অংশটা লিখব, কারণ সেটা প্লাস আকারে আছে, তাহলে এই প্লাসটা কোথায় হবে, মাঝখানে হবে, এই দুটো ইন্টিগ্রেশনের মাঝে। উপরে আমি ব্যালেন্স অংশটা নিলাম আর নিচে যা আছে তাই থাকবে। তার মানে উপরের অংশটাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, একটা হলো নিচেরটার সেম যেটা নিয়েছি সেটা, আর একটা হলো ব্যালেন্সিং পার্ট। এভাবে করে আমি দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করার ফলে এখানকার নিচের টার্মটা আর উপরের সেম একটা টার্ম যেটা আমি চোখ বন্ধ করে লিখেছিলাম, এই দুটো টার্ম ক্যান্সেল, এই দুটো টার্ম ক্যান্সেল হলে অনলি 1/8 থাকে। আমি কিন্তু এখন এই ইন্টিগ্রেশনটাকে আর এই ফর্মে লিখছি না, কারণ আমি অলরেডি দুই ভাগ করে দিয়েছি, তো আমি চাইবো যে এটা দুই ভাগেই থাকুক। এটা হলো একটা, এই অংশে আছে শুধুই 1/8 থাকবে, এই 1/8 ডিভি। তারপরে মাঝখানে আমি প্লাস সাইন দিব। এখন প্লাস সাইন দেওয়ার পরে যেটা হবে সেটা হলো এটুকুকে যদি যোগ বিয়োগ করো তাহলে দেখবে 9 পাবে। কিভাবে 9 পাচ্ছ দেখো তো, 9 পাচ্ছ কিনা আদৌ? উপরে ম্যাম 9/8 আসছে। 9/8 পাচ্ছ না? ইয়েস ম্যাম। উপরে কিন্তু তুমি 9/8 পাচ্ছ। আমি সেই আকারে লিখতে চাই, 9/8 আকারে লিখি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে যে আমি উপরে কিন্তু 9/8 পেলাম, তো আমি লিখলাম 9/8, আর নিচে যা আছে সেটা আছে। এটাকে যেহেতু আমার ব্র্যাকেটে রাখার কোনো প্রয়োজন নেই আমি এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা তো গেল। এবার এই 9/8 তো কনস্ট্যান্ট টার্ম, তাকে ইন্টিগ্রেশনের আগে নিয়ে আসা যায়, এই যে ইন্টিগ্রেশনের আগে নিয়ে আসলো, থাকলো এটা। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন কত বলো দেখি এবার। এখানে 9/8 কে ইন্টিগ্রেশনের আগে আনলাম, তো 1/8 এর কি সমস্যা, তাকেও তো আগে নিয়ে আসতে পারি। এবার বলো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি, প্রথমটা 1/8 ইন্টু ভি। এটা, এটুকু কি করলে কি পাবো? ম্যাম 1/8 ইন্টু ভি। 1/8 ইন্টু ভি। এখানে একটা প্রবলেম আছে, আচ্ছা দুটো আলাদা ছিল না, এই জন্য আলাদা করতে হলো। এখানে 1/8 ইন্টু ভি পাবো, তো লিখলাম 1/8 ইন্টু ভি। এরপরে 9/8 টা ইন্টিগ্রেশনের বাইরে ছিল, এটাকে বাইরে লিখে 9/8 তো থাকবে, এখানে ডাবল ইন্টিগ্রেশন চলে আসবে কেমন করে?
এখন এইটুকুকে আমরা ইন্টিগ্রেট করব। এটা তো ভি আসলো, ডান পাশের ইন্টিগ্রেশনটাও একটু বলো দেখি কত আসে। x না? এক্স ম্যাম। ইন্টিগ্রেশন যখন শেষ হবে তখনই কিন্তু আমরা ফাইনালি গিয়ে সিটা বসাবো। এখনো যেহেতু একটা ইন্টিগ্রেশন বাকি আছে, প্লাস সি। হ্যাঁ, তো আমরা এখনো সি বসাচ্ছি না। এখন এই লাইনটা আছে, এবার বলো এই লাইনের নিচের অংশকে ডেরিভেটিভ করলে কত পাওয়া যায়? এটা কি ম্যাম 8। পাওয়া যায়? উপরে কি 8 আছে? নেই, 1 আছে, কিন্তু আমি 8 লিখতে পারি তো। 8 লিখে আমি ইয়েস ম্যাম। 8 দিয়ে ব্যালেন্স করে দিব নিচে। একটা 8 উপরে দিলাম আর একটা 8 নিচে দিয়ে ব্যালেন্স করে দিলেই তো হলো। ব্যালেন্স করে দিয়েছি না? ইয়েস ম্যাম। এখানে শুধু এই 8টা দিয়ে ব্যালেন্স করেছে, তো এটাকে ডিফারেন্ট কালার দেখেন। এই যে এভাবে করে আমি উপরে নিচে কিন্তু সেম 8 নিলাম, নিয়ে ব্যালেন্স করে দিলাম। এখন আমার এটা হলো 9/64, এটা থেকে গেল, আর এটা হয়ে গেল নিচের ডেরিভেটিভ উপরে আছে, তার মানে লন অফ নিচেরটা। আমার কিন্তু প্রবলেম সলভ। এখন শুধু ভি এর মান বসানো। এখন তুমি ভি এর মান বসিয়ে এখানে आंसर ডিক্লেয়ার করতে পারো। এখানে आंसर ডিক্লেয়ার করলে যে অনেক মার্কস কাটা যাবে এরকম না, তবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যখন তুমি একটা স্ট্যান্ডার্ড আনসারে আসবে তখন তো সেটা কোনো না কোনো একটা ইমপ্যাক্ট ফেলবে। খুব বড় পরিসরে না হলেও সেটার একটা ইমপ্যাক্ট থাকবে। এই এছাড়া তুমি যখন কোনো তাড়াহুড়ো থাকবে, সময় কম হবে, ইন্টিগ্রেশন শেষ করে কোনো ধরনের ট্রান্সফরমেশন যদি থাকে, সেই ট্রান্সফরমেশনের মানটা বসিয়ে দিয়ে কিন্তু আনসারটা এখানেই তুমি ডিক্লেয়ার করতে পারো। ঠিক আছে? এখানে আমি এটাকে গ্রিন রাখলাম, মানে এখানে একটা গ্রিন সিগন্যাল, যেটা করা যাবে। এই আর হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলো দেখো, করো। এখানে আমার মনে হয় আমি কিছু হোমওয়ার্ক করে দিয়েছি কোনো একটা ব্যাচকে, বা তোমার নাকি এটাই ক্যালকুলেশন করেছি। তো আজকে এ পর্যন্ত থাকুক, ক্লাসটা এখন শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু তোমরা কাইন্ডলি করে আসবে, না করলে বোঝা যায় না, বা অন্যগুলো বুঝতে পারবে না, বোঝানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমি ধরো বলে গেলাম, কিন্তু তোমরা তো হোমওয়ার্ক গুলো আর সলভ করতে পারবে না। আর অ্যাটলিস্ট হোমওয়ার্ক গুলো নিজেদের প্রয়োজনে সলভ করো। পরীক্ষার সময় আনসার করতে হলে তোমার কাছে অঙ্ক করা থাকতে হবে, তাই না? সলভ করে আমাকে দেখাও। সলভ করতে গিয়ে তোমরা কিছু কিছু ডিফিকাল্টি ফেস করবে, তখন তোমরা আমাকে জানাবে যে আমাদের এটা হয়েছে ওটা হয়েছে, সেই ক্ষেত্রে না হয় আমার তখন কোনো কনসিডারেশন আসবে। এখন তোমরা যদি নিজেরা ঘুমিয়ে থাকো তাহলে আমার কোথায় কনসিডারেশন আসবে? আমি তো জানবোই না তোমাদের কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে, কি ফেস করছো। সেজন্য একটু করতে হবে। তোমাদের শেয়ার কোথায়? মোনায়েম, ম্যাম সিয়ার তো জয়েন নাই ম্যাম। সিয়ার কোথায় সেটাই তো জানতে চাচ্ছি। সিয়ার শুধু তোমাদেরকে একটা পোস্ট পাঠিয়ে দেয় যে এই আইডি দেয়া হয়েছে, এটাই কি তার কাজ? সিয়ারকে আমার মেসেজটা দিও, তাকে তো আমি ক্লাসে পাই না। সিয়ার যে হবে তার তো ক্লাসে থাকা ঠিক উচিত। আছে। মিডের পরে হৃদয় সিয়ার না? ইয়েস। হৃদয়কে আমি কিন্তু ফাইনাল টার্মে কোনো ক্লাসে পাইনি। আজকে নিয়ে চতুর্থ ক্লাস, কিন্তু আমি কোনো ক্লাসে হৃদয়কে পাইনি। আচ্ছা, মোহাম্মদ আল মুত্তাকিম, রাব্বি সম্রাট, সুমাইয়া কালাম। প্রেজেন্ট ম্যাম। আমি কিন্তু তোমাদের একটা কথা ক্লিয়ার করে বলি, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স, যে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আমার তো যখন আমি মার্কস বসাবো তখন আমার এত ইনফরমেশন মাথায় রাখা সম্ভব না। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেখি, যে যেরকম মার্কস পায়, এটা হতে পারে যে সবাইকে এক বেশি দিলাম, কিন্তু
পার্সোনাল কোনো ইস্যু এখানে কিন্তু বোঝা যায় না যে কার কি হয়েছে না হয়েছে। পরে এসে যদি কেউ বলো যে আমি ছিলাম, আমার কেন এরকম হলো, এগুলো কিন্তু পরে কোনো এক্সকিউজ হবে না। মুনায়েম আমি তোমাকে দিয়ে দিয়েছি। এরপরে সামিহা সুলতানা। মুনায়েমের এভরিডে প্রেজেন্ট ছিল, সুমাইয়ার একদিন অ্যাবসেন্ট। ম্যাম ওই দিন হচ্ছে আমি মানে জানতাম যে ক্লাস হবে, কিন্তু আমার বাসায় কারেন্ট ছিল না, দ্যাটস ওয়াই আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। একটা বা দুটো ক্লাসের জন্য কিন্তু মার্কস মাইনাস হয় না, মানে পার্সেন্টেজে চলে আসে দুটো ক্লাস পর্যন্ত। তিনটে ক্লাস কেউ অ্যাবসেন্ট হলে তখন কিন্তু এক কমে যায়। ঠিক জি আছে, ম্যাম। তোমার এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। আর যাদের কোনো জেনুইন লজিক থাকবে, যেহেতু এটাতে মার্কস আছে, তোমরা তখন আমাকে জানাবে। আমি কিন্তু সেই জায়গায় লিবারেল, আমাকে যদি আগে থেকে জানাও আমি সেটা লিখে রাখি যে সিক ছিল, এর এই সমস্যা ছিল, ওর ওই সমস্যা ছিল। দেন আমি স্ক্রিপ্ট দেখে যখন মার্কিংটা করি তখন কিন্তু আমি সেগুলো দেখে দেখে কনসিডার করতে পারি। কারণ তোমাদের নিজেদের গরজ না থাকলে তো আমার কিছু করার নেই। ইউনুস তো আছো, আর আফ্রিদা জি ম্যাম। রহমান নেই। দিলরুবা জীবন, দিলরুবার কিন্তু অনেক দিলরুবার অনেক অ্যাবসেন্ট। তুমি প্রেজেন্ট আছো এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 7 দিন প্রেজেন্ট, 5 দিন অ্যাবসেন্ট। ম্যাম আমি তো অল টাইম প্রেজেন্ট থাকি। অল টাইম প্রেজেন্ট থাকলে তো আর আমি অ্যাবসেন্ট করে দিব না। আমাকে ক্লাসে যারাই বলে কেউ লাইনে আছে আমি তাকে প্রেজেন্ট দিচ্ছি, যারা কমেন্টে লিখে দিচ্ছে আমি সেটা দেখে প্রেজেন্ট দিচ্ছি। অল টাইম প্রেজেন্ট থাকলে অ্যাবসেন্ট হওয়ার কোনো কারণ নেই। জেরিন, প্রেজেন্ট ম্যাম। জেরিন মিডের পরে একটা অ্যাবসেন্ট আছে, মিডের পরে 4টা অ্যাবসেন্ট। মরিয়ম আক্তার, মিডের পরে সব অ্যাবসেন্ট, মিডের ম্যাম আগে 3 ম্যাম দিন মিডের আগে একদিন আমি ছিলাম, তখন ম্যাম লাস্টে কারেন্ট যাওয়াতে পরে আর আমি প্রেজেন্ট পর্যন্ত ম্যাম থাকতে পারি নাই। এরকম কেসে তো অন্যরা বলে দেয় না? ম্যাম কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই ম্যাম, নেট না থাকার মিডের আগে কারণে। না মিডের পরে? ম্যাম মিডের আগে, লাস্ট মিডের আগে, ক্লাসের আগে। লাস্ট ক্লাসের আগেরটাই? জি ম্যাম। ঠিক আছে। মরিয়ম আক্তার, মরিয়ম আক্তার অনেক অ্যাবসেন্ট, রিজভি অ্যাবসেন্ট। তাফসিরুল আলম অ্যাবসেন্ট। নাফিউর রহমান নূর অ্যাবসেন্ট। আবুল হাসনাত আব্দুল্লাহ অ্যাবসেন্ট। বেনজির আহমেদ সিদ্দিক অ্যাবসেন্ট। আহমেদ সাকিব নোমান, ইয়েস ম্যাম। নোমান প্রেজেন্ট। নোমানের গত ক্লাসে ছিলে তুমি? ছিলে না ম্যাম গত ক্লাসে অসুস্থ ছিলাম ম্যাম। গত ক্লাসে ছিলে না। আচ্ছা, মোহাম্মদ মাসুদ রানা, একটাই তোমার অ্যাবসেন্ট। মাসুদ রানা আছে? নেই। মাসুদ রানারও একই অবস্থা, খুবই পুয়ার অ্যাটেন্ডেন্স। সুতপা দাস পুয়ার অ্যাটেন্ডেন্স। ইমরুল ইসলাম, ইমরুল ইসলামও নেই। রাফিয়া আক্তার, প্রেজেন্ট ম্যাম। রাফিয়া আক্তার ফুল প্রেজেন্ট আছে। ফাল্গুনী সাহা, ফাল্গুনী সাহা শুধুমাত্র 4টা ক্লাস করেছে স্টার্টিং এ। তাহমিন আলম খান, তাহমিন আলম খান রাফিদ অ্যাবসেন্ট throughout the duration of final, অ্যাবসেন্টই আছে। ফয়সাল হোসেন, ইয়েস ম্যাম। ফয়সাল কিন্তু গত দুটো ক্লাস করো নাই। ম্যাম আমি সেকেন্ড ক্লাসে ছিলাম, আমার ফার্স্টের দিকে ছিলাম, বাট পরে আবার আমার কারেন্ট চলে গেছিল, এরপর আর কন্ট্যাক্ট করতে পারিনি কারোর সাথে। সেকেন্ড ক্লাসে? জি ম্যাম। আচ্ছা। সাকিব আহমেদ, সাকিব আহমেদ আছো? সাকিব 171। মোনায়েম বলো তো সাকিব আছে ক্লাসে? ম্যাম দাঁড়ান দেখিনি। না ম্যাম নাই। হ্যাঁ, আচ্ছা অ্যাবসেন্ট, ও আজকেই অ্যাবসেন্ট। মোহাম্মদ রিমন মোল্লা, ফারহানা আক্তার ইয়েস বিথি, ম্যাম। ফারহানা শুরুতে দুটো ক্লাস অ্যাবসেন্ট আছে। ফয়সাল আহমেদ, বোধহয় রেজিস্ট্রেশন লেটে করেছে ফারহানা। ফয়সাল আহমেদ নেই। তারপরে মোহাম্মদ ইলমা মুক্তিম, ইলমা মুক্তিম ম্যাম দেখলাম ও মেসেজ দিয়েছে, ছিল ক্লাসে। ম্যাম সে ওই তার মাইক্রোফোনের সমস্যা ম্যাম। গত ক্লাসে কি ও ছিল? গতদিনও কিন্তু আমি তাকে অ্যাবসেন্ট দিয়ে রেখেছি গত ক্লাসে। গত ক্লাসেও ছিল ম্যাম।
এরপরে আছে রায়হান অ্যাবসেন্ট। তারপরে আছে দেওয়ান নাইমুল ইসলাম। দেওয়ান নাইমুল ইসলাম 56। আরিফ আহমেদ 57। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তাহলে রাখছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।